ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম দ্য ডিজিটাল এডুকেয়ারে আরেকবার স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞান মোটামুটি সিলেবাস শেষ করেছি। তো অনেকে যারা নতুন 10 এসেছো তোমরা অলরেডি আমাদের লাইভ ক্লাস দেখতে পাচ্ছ, আর যারা তোমরা পুরান 10 রয়েছে মানে আগের এখন যেবার মাধ্যমিক দেবে তোমাদের জন্য আমরা এখনো কি আমাদের যে টেস্ট পেপার সলভ অনেকগুলো করেছি, আজকে আবার 2 থেকে 3টে সেট এখানে আমরা সলভ করব। তো দেখো তোমাদের যে স্কুল টেস্ট পেপারটা রয়েছে, পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেখানকার যে 248 পেজের যে কোয়েশ্চেনটা আছে সেটা আমরা আজকে দেখবো। 248 প্লাস তার পরেরটা, ঠিক আছে? প্রথমে অবশ্যই যে স্কুল টেস্ট পেপার তার 248 নম্বর পেজটা বের করো। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তো সেই কোশ্চেনগুলো আমরা আজকে দেখবো 248 প্লাস তার পরের। আচ্ছা দেখো, হ্যাঁ 248 পেজের প্রথম যে কোশ্চেনটা আছে কি আছে, প্রথম কোশ্চেনটা দেখো। আচ্ছা সবাই কি বোর্ডটা দেখতে পাচ্ছ? লেখাগুলো লেখাটা কি আছে দেখতে পাচ্ছ কি? আচ্ছা দেখতে পাচ্ছিস কি পাচ্ছিস না? আচ্ছা দেখ, প্রথম কোশ্চেন দেখ, বলছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সি কমে যায়, 6.5 ডিগ্রি কমে যায়, 6.5 ডিগ্রি বাড়ে, 6.5 ডিগ্রি বাড়ে, 6.5 ডিগ্রি কমে, 10 ডিগ্রি বাড়ে। এবার এখানে কোশ্চেনটা বলতে প্রথমে একটু ভুল আছে, মনে রাখবি, হ্যাঁ, কারণ এটা ট্রোপোস্ফিয়ারটা উল্লেখ করে নেই। এখানে অবশ্যই ট্রোপোস্ফিয়ারটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? অন্য যেমন স্ট্রাটোস্ফিয়ারে বাড়ে, তো আমি কি বলতে পারি, বাড়াটাও দিতে পারি যে বাড়ছে। তো আমাদের এখানে কোশ্চেনটা বলেছে ট্রোপোস্ফিয়ার অ্যাকচুয়ালি, কারণ ট্রোপোস্ফিয়ারে আমরা মানটা জানি। তো এখানে ট্রোপোস্ফিয়ার হবে কোশ্চেনে, এটা অবশ্যই মনে রাখবি। আর উত্তর কি হবে? 6.5 ডিগ্রি সি কমে। আমরা জানি ট্রোপোস্ফিয়ারে 6.5 ডিগ্রি সি তাপমাত্রা কমে। আচ্ছা এখান থেকে সাইডে একটা কোশ্চেন মনে রাখবি, ল্যাপস রেট। এই যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমে, এই ঘটনাকে আমরা কি বলি? ল্যাপস রেট বলি। এটা মনে রাখবি। নেক্সট 2 নম্বর কোশ্চেন, এখানে বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি? চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। আচ্ছা আমরা চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক আমাদের কি জানা আছে? জানি না, আমাদের এটা বের করতে হবে। আমরা জানি কি যে ভি ইকুয়ালস টু কি হয়, কে বাই পি। এটা জানিস তো? এটা আমাদের কোন সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমরা এটা জানি, ভি ইকুয়ালস টু কে বাই পি হয়, মানে আলটিমেট আমাদের কি ভি প্রপোর্শনাল টু 1 বাই পি হয়। এটা তো আমাদের কি যে সূত্র, বয়েলের সূত্র। সেখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু কে বাই পি। আচ্ছা এবার আমাদের একটা জিনিস মনে রাখবি, ঘনত্ব, ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি। ঘনত্ব মানে কি হয়? ভর বাই আয়তন। ঘনত্ব মানে কি হয়? ভর বাই আয়তন হয়। তাহলে আমি এখান থেকে আয়তন সমান সমান কি লিখতে পারি? ভি সমান সমান এম বাই ডি লিখতে পারি কি পারি না? ডি সমান সমান যদি এম বাই ভি হয় তাহলে ভি সমান সমান কি হবে? এম বাই ডি হবে। তাহলে আমি কি করবো, এখানে যে ভি আছে এখানে ভি এর জায়গায় কি লিখবো? এম বাই ডি লিখবো। আমরা জানি ভি মানে যেহেতু এম বাই ডি, তাহলে ভি এর জায়গায় লিখবো কি? এম বাই ডি হইলো। সমান সমানের দিকে কি হবে? কি বাই কে বাই পি হবে। আচ্ছা তাহলে এখান থেকে আমি যদি এখন ডি এর মানটা বের করি, ডি সমান সমান কি হবে? ডি সমান সমান হবে পি এম বাই কে। দেখো এটাই হবে, ডি সমান সমান পি এম বাই কে। তার ডি এর সাথে পি এর সম্পর্ক চেয়েছে, ডি এর সাথে কার? পি এর। এটাই চাইছে না? উষ্ণতা গ্যাসের চাপের সঙ্গে কি ঘনত্বের সম্পর্ক। আচ্ছা ডিটা উপরে আছে, পিটা উপরে আছে, তাহলে সম্পর্কটা কি হবে? সমানুপাতিক। তাহলে এটা কি হবে? এটা সমানুপাতিক হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা দাগিয়ে নাও কি, অপশন নাম্বার বি সমানুপাতিক। আচ্ছা পরের কোশ্চেন দেখো, 1-3 নম্বর। এখানে বলছে এসটিপি তে 1 লিটার S2 এর ভর কত? 1 লিটার S2 এর ভর চেয়েছে। আচ্ছা আমরা কি জানি? আচ্ছা এটা মুখস্থ রাখবে, হ্যাঁ, এটা হয় 0.89। এটা উত্তর হবে 0.89 গ্রাম। এটা মুখস্থ রাখবে, কিছু করার নেই, এটা বের করতে পারবে না এখন এখান থেকে। জাস্ট এখন আপাতত এটাই মনে রাখো যে এটা 0.89 হয়। আচ্ছা পরে কোশ্চেন দেখো 1.4, বলছে তাপ পরিবাহিতা কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? তাপ পরিবাহিতা বলছে কে, তাপীয় রোধাঙ্কের রাশিমালাটা কি হয়? আমরা জানি 1/k হয়। দুইটা জিনিস মনে রাখবে, হ্যাঁ, একটা তাপীয় রোধ, একটা তাপীয় রোধাঙ্ক। আচ্ছা তাপীয় রোধের রাশিমালা কি হয়? 1/k d/a। এটা হলো কি? তাপীয় রোধের রাশিমালা। আর এখানকার যে এই জিনিসটা আছে এটাকে বলা হয় কি? তাপীয় রোধাঙ্ক, ঠিক আছে? তাহলে এখন তাপীয় রোধাঙ্ক হবে এটা। যদি বলতে তাপীয় রোধ তাহলে এটা হতো 1/k d/a। এই জিনিসটা মুখস্থ রাখবে, হ্যাঁ, অনেক সময় তাপীয় রোধটাও দিয়ে দেয়। তারপর বলছে কি, 2 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে?
কত হয় আমরা কি জানি, 1 হয়। ঠিক আছে, মানে দুইটাই কি সমান হয়। আমরা যখন কোনো বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখি, সেটা কি আমাদের যে প্রতিবিম্বটা সেম সাইজের হয়, সেম দূরত্বে হয়, ফলে কি হয় এখানে অনুপাতটা 1:1 হয়, বা 1, শুধু এখানে যদি বলে 1 তা হবে, ঠিক, এটা হবে কি 1। আচ্ছা, তারপর কি বলছে, বস্তুর সকল অবস্থানেই অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে কে। আচ্ছা, আমরা উত্তর লেন্সে কি জানি, উত্তর লেন্সের 6টা ছবি পড়েছি, তার মধ্যে সবগুলোই কি ছিল, 5টাই ছিল সৎ। এখানে বলেছে কি অসৎ ছবি তৈরি করবে। উত্তর লেন্স শুধুমাত্র একবারই অসৎ তৈরি করে, বাকি সব ক্ষেত্রে সৎ তৈরি করে, তাহলে এখানে তো উত্তর লেন্স হবেই না। আচ্ছা, দর্পণও হবে না, তাহলে কি শুধু কি বাকি থাকতেছে, অবতল লেন্স। অবতল লেন্স সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে, কোনদিনও সৎ প্রতিবিম্ব তৈরি করবে না। গেল তাহলে এটা। পরে কোশ্চেন, হ্যাঁ, বলছে R1 R2 R3 রোধ তিনটির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ আর হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এটা আমরা একটা প্রমাণ করেছিলাম, যে দেখাও যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বাকি সকল রোধের থেকে ছোট ছোট হয়। এটা ছিল আমাদের কি প্রমাণটা। তার মানে কি হবে, আমাদের যে আর যে আছে, আর কি হবে, এদের সবার থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে, দেখো দেখো এখানে আছে না, এই যে R1, এই জিনিসটা দেখো এক সেম না, একই জিনিস দেওয়া আছে। আচ্ছা, তারপর গ্রেটার দেন আর লেস দেন আর লেখা আছে, তার মানে আমরা জানি যে আর যা আছে বাকি সবার থেকে ছোট হবে, এটা হবে আমাদের কি রাইট। আর কি বাকি সবার থেকে ছোট হচ্ছে, আর এখানে যেই আমাদের ধারাটা দিয়েছে সেই ক্রমটা এখানেও দেওয়া আছে, তাহলে এটা আমাদের ডি নম্বরটা হবে রাইট। আচ্ছা, পরে কোশ্চেন বলেছে নাইক্রোম তারের বৈশিষ্ট্য। আচ্ছা, নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়, নাইক্রোম তার কোথায় ব্যবহার করা হয়, ইস্ত্রি মেশিনে। ইস্ত্রি মেশিনে ব্যবহার করা হয়, সেটা কিসের জন্য, আমরা যে কোনো জামা কাপড় কি করার জন্য, ইস্ত্রি করার জন্য। এবার সেখানে কি করা হয়, একটা গরম দরকার, তাহলে তাপ, মানে তাপ, প্রচুর তাপ উৎপন্ন হয় ইস্ত্রি মেশিনের ভিতরে, কি প্রচুর তাপ উৎপন্ন হয়, তাহলে এর যে গলনাঙ্ক অবশ্যই কি হতে হবে, বেশি হতে হবে, যাতে প্রচুর তাপ উৎপন্ন হওয়ার পরে সেটা গলে না যায়। যদি গলে যায় তাহলে কি হবে, মেশিনটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এর প্রথম বৈশিষ্ট্য হবে কি, গলনাঙ্ক বেশি। তা গলনাঙ্ক বেশি কোথায় কোথায় আছে, এখানে আছে, আর কোথাও আছে। আচ্ছা, এখানে গলনাঙ্ক বেশি বলেছে, এটাও কিন্তু গলনাঙ্ক বেশি বলেছে, তাহলে এই দুইটা তো প্রথমেই হবে না। ঠিক আছে, এবার আসে কি, রোধাঙ্ক কম বলেছে, রোধাঙ্ক বেশি বলেছে। এবার রোধ যদি কম হয় তাহলে কি তাপ কম উৎপন্ন হবে, রোধ যদি বেশি হয় তাহলে তাপ কি বেশি উৎপন্ন হবে। তাহলে আমার তো অবশ্যই তাপও লাগবে। ইস্ত্রি মেশিনে যদি তাপে উৎপন্ন হয়, ঠান্ডাই হয়, তাহলে আমি কি করে ইস্ত্রি করবো, তাহলে অবশ্যই তাপটা বেশি লাগবে। তাপ বেশি কখন হবে, যখন রোধ বেশি হবে। তাহলে এখানে কি গলনাঙ্ক বেশি হবে, রোধও বেশি হবে। তাহলে কোনটা উত্তর হবে, এটা সি নম্বর, এটা কাটা, সি নম্বর হবে উত্তর। আচ্ছা, পরে কোশ্চেন বলছে নিউক্লিয়ার রিয়েক্টরে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়। এটা সিম্পল, অনেকবার 2-3বার আমাদের এসছে, এটা উত্তর হবে গ্রাফাইট। মডারেটর হিসেবে আমরা কি ইউজ করি, গ্রাফাইট। 10 নম্বর কোশ্চেন বলেছে নিচের পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন মৌলজোড়ের একই রাসায়নিক ধর্ম দেখা যায়। এবার একই রাসায়নিক ধর্ম দেখা যায় কখন, যখন একই শ্রেণীতে থাকে। আমরা জানি পর্যায় সারণীর শ্রেণী বরাবর ধর্মগুলো একই হয়। তাহলে এখানে আলটিমেট কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে নিচের কোন দুইটা মৌল কি একই শ্রেণীর মধ্যে পড়ছে। তার আমাদের দেখতে হবে কি ইলেকট্রন বিন্যাস। শ্রেণী কি করে বের করে, ইলেকট্রন বিন্যাস বের করার পর সবার শেষে যে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই তার শ্রেণী সংখ্যা। যেমন এই যে এখানে বলছে কি 3 আর 11। আচ্ছা, 3 যার, তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2,1। ঠিক আছে। আচ্ছা, যার 11 আছে, 11 যার আছে তার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, 2,8,1। এটাই তো হবে নাকি, 8 আর 2 10, 1 11। তাহলে দেখো এটারও কত নম্বর, এটা হলো শ্রেণী সংখ্যা। এটা 1 আছে মানে কি এটা প্রথম 1 নম্বর শ্রেণী, হ্যাঁ, এটা 1 আছে মানে কি এটা 1 নম্বর শ্রেণী। তাহলে এই দুইটা কি 1 নং শ্রেণীতেই আছে, তাহলে এটা ধর্মটা কি হবে, অবশ্যই একই হবে। তাহলে এটা উত্তর, আর বাকিগুলো দেখার দরকারই নেই, এটা উত্তর হবে কি এটাই হবে, কারণ কি এটা একই শ্রেণীতে আছে, দুজনের শেষে একটা করে ইলেকট্রন আছে। গেল। তারপর কি বলছে, বলছে সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন উভয়ই আছে এমন একটি যৌগ। মানে এখানে বলছে কোন যৌগটার মধ্যে এক বন্ধন ও দ্বিবন্ধন দুইটাই আছে। এবার আমরা যৌগগুলো দেখি। CH4, CH4 কেমন হয়, সবগুলো এক বন্ধন থাকে, এখানে কোনো দ্বিবন্ধন আছে কি, নেই। আচ্ছা, NH3, NH3 কি থাকে, N থাকে, H H H, মানে এখানেও কোনো দ্বিবন্ধন নেই। C2H2, এই যে C, এটা হলো কি C2H2, এখানে কি এক বন্ধন আছে, ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন নেই। আরটা আমার থাকলো কি C2H4, এখানে কি থাকে, C ডাবল বন্ড C, H H, এদিকে H, এদিকেও H, এদিকেও H। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে। তাহলে এটা হবে কি উত্তর। এখানে আমাদের কি এক বন্ধন দ্বিবন্ধন দুটোই আছে, তাহলে উত্তর কি হবে, C2
H4। তাহলে 11 নম্বর শেষ। 12 নম্বর বলছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটি ঘটে। আমরা এখানে যে কোশ্চেনটা সেটা অনেকবার আসছে। আমরা জানি কি ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, এই কথাটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। ক্যাথোডে কি ঘটে? বিজারণ। অ্যানোডে জারণ। তাহলে এখানে কোথায় আছে? প্রথমেই আছে দেখো ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। তাহলে এটাই হবে সঠিক। আচ্ছা 12 নম্বর গেল। 13 নম্বর দেখো। 13 নম্বর বলছে কি সদ্য প্রস্তুত নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়? আচ্ছা কোন বর্ণ হয়? আমরা জানি নাইট্রোক্লোরাইড দিয়ে কি করা হয়? H2S গ্যাসের শনাক্তকরণ করা হয়। তাহলে এখানে বর্ণের যে দ্রবণটা আছে সেটা রংটা কি হয়? মনে রাখবে এটা বেগুনি। যেটা অ্যামোনিয়া শনাক্তকারী বিক্রিয়া মেসলার বিক্রয়ক দিয়ে সেটা কি বর্ণটা কি হয়? বাদামি। আর এখানে কি হয়? বেগুনি। এই দুটো জিনিস মনে রাখবে আলাদা করে। আচ্ছা 14 নম্বর কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এরূপ ধাতু। বলছে এদের মধ্যে কোনটাকে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? দেখো Fe তো যাবে, ক্রোমিয়াম যাবে, ম্যাঙ্গানিজ যাবে, অ্যালুমিনিয়াম যাবে না। কারণ আমরা অ্যালুমিনিয়ামের হেল্প নিয়ে আমরা কি থার্মিট পদ্ধতি করি, সেখানে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যাবে না। আচ্ছা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় এটা মনে রাখতে হবে। এটা কি তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ? তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিজারণ, এগুলো জিনিস মনে রাখতে হবে। তো তোরা কি এই জিনিসগুলো ভুলে গেছিস? কার্বন বিজারণতে কাকে কাকে করা হয়? চারটা পদ্ধতি ছিল, একটা কার্বন বিজারণ, একটা কি থার্মিট, একটা কি শত বিজারণ, আর একটা কি তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ। প্রথমে আসবে কি কার্বন বিজারণ, সেখানে কি জিঙ্ক আর কি কি ছিল, ম্যাঙ্গানিজ মনে হয়। তারপর আসছে কি থার্মিট পদ্ধতিতে কি Fe, আর Mn, এই তিনটা। তারপর আমাদের যে শত বিজারণ সেটা কপার, Cu। এটা বিশেষ করে একটাই মনে রাখবে, Cu। আর যেটা আমাদের লাস্ট আছে তড়িৎ বিজারণ, সেখানে অনেকগুলো হয়, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা বেশি মনে রাখবে। এগুলো সব কি আমাদের তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। আচ্ছা তার মানে পরে কোশ্চেন যাই। 15 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে C2H5OH এখানে কি গাঢ় H2SO4 এবং কি 170 ডিগ্রি সি তাপমাত্রা। বলছে এটা একটা বিক্রিয়া হচ্ছে, এর ফলে কোনটা উৎপন্ন হবে? আচ্ছা এখানে দেখো কি আছে, C2H5OH। এটা তোমরা দেখবে আমি একটা নোট লেখাচ্ছি যে কি ইথানলের নিরোধন বিক্রিয়া। নিরোধন বিক্রিয়া মানে কি জল বের করা। নিরোধন মানে হলো যেখান থেকে জল বের হয়ে যায়। তাহলে এখান থেকে কি বের হবে? জল বের হবে, প্রথম কথা। যেহেতু এটা কি নিরোধন বিক্রিয়া, নিরোধন বিক্রিয়া মানে কি জল বের হবে। আচ্ছা জল যদি এখান থেকে যদি এই দুইটা H একটা O বের হয়ে যায়, এখান থেকে দুইটা H বের হওয়া মানে কি এই যে একটা H এখান থেকে বের হচ্ছে, এখানে পাঁচটা থেকে একটা H বের হচ্ছে, তাহলে দুইটা H বের হয়ে গেল, তার সাথে ওটা বের হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি কি? আর C2 তো থাকছে। আচ্ছা H আছে, H5 এর মধ্যে একটা বের হয়ে গেছে এখান থেকে, তার মানে আর কয়টা H আছে? চারটা H। তাহলে H4, এই হলো তোমার যৌগটা C2H4। তাহলে এটা হবে কি এই যে C2H4, সরি এটা না, C2H4, এই যে এটা C2H4, এটা হবে উত্তর। হয়ে গেল আমাদের সঠিক উত্তরগুলো শেষ। এবার তোমরা 1 নম্বরের কোশ্চেনগুলো পাশে বইয়ের পাশে লিখে নিতে পারো, খাতাও লিখে নিতে পারো। কোশ্চেনগুলো বলছি একটা একটা করে দেখো। এখানে বলছে প্রথম কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? কি হবে? ডপসন। দেখো এই কোশ্চেনগুলো বারবার আসছে, ওই জন্য আমি বেশি তোরাই উত্তরগুলো বলবি। এটা কি হবে? ডপসন। গ্যাসোহল কি? গ্যাসোহল মনে রাখবি গ্যাসোলিন আর কি আমাদের ইথানল, এদের মিশ্রণকে আমরা গ্যাসোহল বলি। এই যে আমরা পড়েছিলাম বায়োফুয়েল, পড়েছিলাম না বায়োফুয়েল। বায়োফুয়েল মানে কি বিভিন্ন রকম ফুয়েল, মানে তেলের আমরা কি বিভিন্ন কার্বন গঠিত যৌগ বা জীবের যে বিভিন্ন রকম পদার্থ সেগুলোর সঙ্গে যখন আমরা জীবাশ্ম জ্বালানিগুলোকে মেশাই তখন সেটাকে আমরা কি বলি? বায়োফুয়েল বলি। এই বায়োফুয়েল উদাহরণের মধ্যে আমরা কি বায়ো ইথার, বায়োডিজেল, গ্যাসোহল এগুলো পড়েছিলাম। এখানে গ্যাসোলিন আর কি ইথানলের মিশ্রণকে আমরা গ্যাসোহল বলি, এটা হবে। আচ্ছা কোন জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি? এলপিজি। এলপিজি বেশি, হ্যাঁ। এবার এখানে দেখবে বইয়ের পিছনে উত্তরটা আছে হাইড্রোজেন। অ্যাকচুয়ালি হাইড্রোজেন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে কোথায় ব্যবহার করি? বিমানে। বিমানে যে আমরা যে জ্বালানিটা ব্যবহার করি বিমান চালানোর ক্ষেত্রে, সেখানে তো কয়লা, আগে যেমন রেলগাড়িতে কয়লা ব্যবহার করা হতো, কয়লা পুড়িয়ে রেলগাড়ি চালাতো। বিমানেও কিন্তু ওরকম কি আমাদের বিভিন্ন রকম জ্বালানি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। হাইড্রোজেন গ্যাসকে পুড়িয়ে সেখান থেকে কি শক্তি উৎপাদন করা হয়। তো পৃথিবীর মধ্যে যদি দেখি তাহলে হাইড্রোজেন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে কি আমাদের তাপন মূল্য।
কিন্তু আমাদের পরীক্ষা তোদের এলপিজি লেখা উচিত, কারণ তোদের সিলেবাসে যেইগুলো জ্বালানি দেওয়া আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কার থাকে, এলপিজি। তোদের লেখা উচিত এলপিজি, কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রোজেনটা ভুল না, হ্যাঁ হাইড্রোজেনটা ভুল না, কিন্তু তোদের সিলেবাসের হিসেবে সেটা এলপিজি হওয়া উচিত। ক্লিয়ার? আচ্ছা, তারপর বলছে কি পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। বলছে সমীকরণে এম এর একক কি, কি করে বের করবি বলতো? হুম, এটাকে কি করে বের করবি? সূত্রগুলো থেকে সবগুলো একক বসাবি। পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। উত্তর তো দেখবি এখানে জি পার মোল ইনভার্স দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখবি, হ্যাঁ। কিন্তু আমরা এইভাবে বের করবো না, কারণ এটা তো মুখস্থ করলেই তো ইজিলি বলতে পারি যে জি পাই জি ডট মোল টু দি পাওয়ার -1। কিন্তু এখানে আমরা কি করব, ডাব্লিউ বাই এম আর টি। আচ্ছা, পিভির একক কি বলতো, পি এর একক কি, এটিএম। এককগুলো বসাবি, হ্যাঁ। ইন্টু ভি এর একক কি, লিটার, সমান সমান ডাব্লিউর একক কি, গ্রাম। আচ্ছা, এম এর একক, আমরা এম এর এককটা বের করব, হ্যাঁ। এমটাকে আমি রাখি, এম এর এককটাই বের করব। আচ্ছা, আর এর একক কি, আর একক হচ্ছে লিটার, এটিএম, মোল ইনভার্স, কে ইনভার্স। আর টি এর একক কি, কে। ঠিক আছে, তাহলে এখন কাটাকাটি করবি। এই যে কে কে কাটা গেল, হ্যাঁ, কে এখানে কে -1, তাহলে দুইটা কি কাটা যাবে। আচ্ছা, এদিকের এটিএম কাটা যাবে, এদিকের এল কাটা যাবে, যাবে। তাহলে আমি যদি এই এমটাকে এখন এদিকে নিয়ে আয়, এই এমটাকে এদিকে নিয়ে আয়, তাহলে এখানে এম আসছে সমান সমান এদিকে, এদিকে কি কি পড়ে আছে, শুধু এখানে একটা জি পড়ে আছে, আর এখানে কি মোল ইনভার্স পড়ে আছে। এইভাবে উত্তরটা আসছে কি জি মোল ইনভার্স। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এম এর একক কি হচ্ছে, জি মোল ইনভার্স। এবার তাহলে উত্তরটা আমরা যদি এরকম করে বের করতে হয়, এবার ওখানে তো জাস্ট উত্তরটা দেওয়া আছে, সেটা থেকে তোরা মুখস্থ করে লিখতেই পারিস। এবার ভুলে গেলে কি হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তোর হাতে লিখলে জি পার মোল ইনভার্স না লিখলে জি পার লিটার লিখে দিবি, তো সেটা তোদের সমস্যা হয়ে যাবে। তাহলে বের করে এরকম করে এককগুলো বসে কাটাকাটি করলে উত্তরটা ইজিলি বেরিয়ে যাবে। আচ্ছা, গেল? আচ্ছা, ফটাফট লেখো তাহলে, এটা লিখে নাও, হ্যাঁ। যদি লেখার ইচ্ছা থাকে ফটাফট লিখে নিও কেমন করে আসছে জিনিসটা। তোমরা বাড়ি থেকে ট্রাই করো, সবগুলো একক বসাবে, বসিয়ে কাটাকাটি করবে, উত্তর তো হয়ে যাবে। আচ্ছা, দেখো তাহলে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক। এটা তো হয়ে গেল, এটাই তোমার যে এটা এম এর একক বের করলাম না, এম এর একক কি, এম এর একক এই যে এম এর একক হলো জি মোল ইনভার্স। তো তারপরে কোশ্চেনটা কি বলছে, যে গ্যাসের অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্কটি লেখো। গতিশক্তির সঙ্গে উষ্ণতার সম্পর্ক বলেছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি উষ্ণতা বাড়ালে গতিশক্তি বাড়ে। সাপোজ আমি যদি একটা পাত্রের মধ্যে গ্যাস রেখে তাকে গরম করি, অবশ্যই গ্যাস অণুগুলো কি বেশি লাফালাফি করবে। বেশি লাফালাফি করা মানে কি, তাদের গতিশক্তি বেড়ে যাওয়া। তাহলে কি পরম উষ্ণতার সঙ্গে গতিশক্তির সম্পর্ক কেমন হবে, সমানুপাতিক। সমানুপাতিক, বা তুমি এইভাবে লিখতে পারো ভি প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, এটাও লিখতে পারো, যে কোনো একটা। আচ্ছা, তারপর বলছে কি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত। দেখো, আদর্শ পরিবাহী মানে কি, যে খুব সহজে পরিবহন হয় যার মধ্য দিয়ে, তার মানে কি ওর যে পরিবাহিতা কত হবে, অসীম হবে, মানে অনেক বেশি হবে। ঠিক আছে, অসীম, এটার উত্তর হবে কি অসীম। আচ্ছা, নেক্সট, মুছে দিলাম এগুলো সব। পরে কোশ্চেন কি বলছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। এটা সবাই জানি আমরা, কত হবে, 1/273। আচ্ছা, পরে কোশ্চেন, উত্তর লেন্সের চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে কেন হবে সেটা বল। কেন জানিস? তোরা যে উত্তর লেন্সের 6টা ছবি শিখেছিস, 6টা ছবি মনে আছে? প্রথম ছবিটা ছিল কি অসীমে, অসীম থেকে যখন কোনো আলো আসে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, ফোকাস বা ফোকাস তলে। কি করে বলি, এই যে আমাদের একটা ধর, এটা উত্তর লেন্স, অসীম থেকে যখন অনেক দূর থেকে আলো আসে সেগুলোকে আমরা কি বলি, সেগুলিকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মি। সাপোজ চাঁদ থেকে যখন আলো আসবে তখন আলোটা এরকম হবে, হ্যাঁ। আচ্ছা, আমি এটা মিডিল সেটা দিয়ে দিই। এই চাঁদ থেকে যখন আলো আসবে সেটা আসবে কি এরকম, সমান্তরাল। এবার যখন কোনো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোনো লেন্স বা দর্পণে এসে প্রতিফলিত মানে এসে পড়ে, তখন সেটা কি ফোকাসে তার প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা কি একদম ফোকাসে তো হবে না, ফোকাসের কি কোনো একটা জায়গায়, ঠিক আছে, এরকম কোনো একটা জায়গায় এসে এখানে এসে প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে কোথায় তৈরি হবে, ফোকাস তলে। ফোকাস তলে মনে থাকবে। সে এখানে যেমন চাঁদ বলেছে, তোমাকে বলতে পারতো সূর্য, সূর্য থেকে আগত রশ্মি বা সূর্যের প্রতিবিম্ব উত্তর লেন্সের কোথায় গঠিত হবে, তাহলে উত্তর হবে কি
ফোকাস তলে। বা বলতে কি, যদি বলতো দূর থেকে একটি উত্তল লেন্সে অনেক দূরে একটা গাছ আছে, সেই গাছের প্রতিবিম্ব লেন্সের কোথায় তৈরি হবে? সবগুলো হবে কি ফোকাস তলে বা ফোকাসে। ফোকাস বললেও ঠিক, ফোকাস তলে বললেও ঠিক। ফোকাস তলে একদম অ্যাপ্রোপ্রিয়েট, আর ফোকাসে বললে একটু ভুল হয়। আচ্ছা গেল। তারপর বলছে 7 নম্বর কোশ্চেন, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা আমরা সকলে জানি, এটার উত্তর হবে কি উত্তল দর্পণ। তারপর বলছে বিওটি একক দ্বারা কি পরিমাপ করা হয়? এটা হলো কি তড়িৎ শক্তি পরিমাপ করা হয়, তড়িৎ শক্তি। তারপর সত্য মিথ্যা লেখো। বলছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায়, বলছে সত্য না মিথ্যা? ওই গ্রাফটা মনে রাখবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমি রোধাঙ্কের সঙ্গে তাপের উষ্ণতা যদি গ্রাফটা আঁকি, তাহলে গ্রাফটা কেমন এরকম হয়, এটাই হয়। তার মানে কি আমি যত সামনের দিকে যাচ্ছি রোধাঙ্কটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, মানে কমছে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যত আমি উষ্ণতা সামনের দিকে যাই রোধাঙ্কটা নিচের দিকে নামে, মানে কমে। তাহলে এটা কি কমে, কিন্তু এখানে বলেছে বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে? মিথ্যা। আচ্ছা, বলছে কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন। হ্যাঁ, এখানে দুইটা জিনিস মনে রাখবে, একটা কি নিউক্লিয় বোমা বা পারমাণবিক বোমা যেটা আছে সেটা কি নিউক্লিয় বিভাজন, আর হাইড্রোজেন বোমা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। ভালো করে মনে রাখবে, দুইটাই আসে। হ্যাঁ, আমাদের পারমাণবিক বোমা কি দিয়ে তৈরি করা হয়? নিউক্লিয় বিভাজন। আর আমাদের এই যে হাইড্রোজেন বোমা কি দিয়ে তৈরি করা হয়? নিউক্লিয় সংযোজন। এটা বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, এটা এখনো পৃথিবীতে কোনোদিন হাইড্রোজেন বোমা ইউজ করা হয় নাই, এটা কিন্তু বেশি ডেঞ্জারাস। আর নিউক্লিয়ার পারমাণবিক বোমাটা 1-2 বার ইউজ করা হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন বলছে তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে ব্যবহার করা হয়? কোন কাজে? রেডিও থেরাপিতে ব্যবহার করা হয়, চিকিৎসার কাজে। আমাদের যে যেমন এক্সরে করতে এক্স রশ্মি ব্যবহার করা হয়, ওরকম রেডিও থেরাপি নামে একটা চিকিৎসা আছে, যেখানে আমাদের কি ব্যবহার করা হয়? ক্যান্সার রোগের চিকিৎসা যেটা বলে, সেটাকে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। আচ্ছা, এবার কি বাম দিকের সঙ্গে ডান দিক কি বলছে? এখানে প্রথমে আছে কোপার। কোপারটা কি হবে? কোপার একটা মুদ্রা ধাতু। ঠিক আছে। তারপর বলছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, ক্যালসিয়াম কি একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কারণ এটা 2 নম্বর শ্রেণীতে থাকে। আচ্ছা, তারপর বলছে কি এইচজি। এইচজি মানে কি পারদ। পারদ কোথায় থাকে? এমালগামে থাকে। এমালগামে থাকে পারদ। আর লাস্ট থাকতেছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি? ক্রায়োলাইট। অ্যালুমিনিয়ামের একটা আকরিক হলো ক্রায়োলাইট। 4 নম্বর। এই হলো আমাদের কি বাম দিকের সঙ্গে ডান দিক। ক্লিয়ার? 12 নম্বর কোশ্চেন, কোন যৌগে তড়িৎযোজী ও সমযোজী উভয় বর্তমান আছে? একসাথে মনে রাখবে NH4Cl। NH4Cl। আচ্ছা, এই কোশ্চেনটা আরেকটা কোশ্চেন আছে, সেটার উত্তর এটাই হবে। এখানে যেমন বলেছে কি তড়িৎযোজী ও সমযোজী, যদি বলতো তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী 3 রকম বন্ধনই আছে, তার উত্তর এটাই হতো। তাহলে দুইটা উত্তর একই, এটা মনে রাখলে সবগুলো হয়ে যাবে। আচ্ছা, এটা গঠনটা বলে দিই। হ্যাঁ, এই যে N দেখছিস, ঠিক আছে, এখানে থাকবে তোমার একটা বন্ধন থাকে, সাপোজ এটা ক্লোরিন। এটা কি বন্ধন? তড়িৎযোজী বন্ধন। হ্যাঁ, ক্লোরিনের সঙ্গে কি থাকে? তড়িৎযোজী বন্ধন থাকে। আচ্ছা, এই যে হাইড্রোজেন গুলো দেখছিস, 4টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনের মধ্যে 3টার সাথে কি থাকে? সমযোজী বন্ধন। এগুলো কি বন্ধন? সমযোজী বন্ধন। আচ্ছা, আরেকটা হাইড্রোজেন আছে না, 3টে তো গেল, আরেকটা হাইড্রোজেন আছে, ওর সঙ্গে কি থাকে? অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন, এটাকে বলে হাইড্রোজেন বন্ধন। তোরা পরবর্তীতে পড়বি হাইড্রোজেন বন্ধন। তো এই হাইড্রোজেন বন্ধন আছে, সেটা কি এর সঙ্গে থাকে? তাহলে দেখ, এখানে তো তড়িৎযোজী বন্ধন থাকছে, এদের সাথে কি সমযোজী বন্ধন। আমার একটা হাইড্রোজেনের সঙ্গে কি থাকে? হাইড্রোজেন বন্ধন বা অসমযোজী বন্ধন। 3 রকম বন্ধন থাকে। পরে কোশ্চেন। হ্যাঁ, তোরাই বলবি এটা, বলে এটাকে উত্তর কি হবে? বলছে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। আচ্ছা, আমার বিক্রিয়াটা এক্সাক্ট মনে নেই, তোরা একটা বই থেকে দেখে নিস। আমাদের যে অ্যালুমিনিয়াম যে যখন আমরা নিষ্কাশন করি, ক্রায়োলাইট ব্যবহার করা হয়। ক্রায়োলাইট থেকে আমরা কি জানি? Al2O3 এটা উৎপন্ন হয়, Al2O3। অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন আমরা ফ্লুসপোর প্লাস K2O যে মিশিয়ে রাখি, তড়িৎ বিশ্লেষণ হিসেবে মেশাই, তখন সেখান থেকে কি এই জিনিসটা উৎপন্ন হয়, Al2 আর O3-। আচ্ছা, এখান থেকে কি হবে? Al প্লাস উৎপন্ন হয়, আর এখান থেকে কি O- উৎপন্ন হয়। ঠিক আছে, Al2 প্লাস 2, এখানে সরি, এখানে +3, এখানে -2। আচ্ছা, এগুলো উৎপন্ন হয়। তাহলে এখান থেকে বলতো ক্যাথোডে কে যাবে? Al প্লাসটা ক্যাথোডে যাবে না
O2 মাইনাসটা ক্যাথোডে যাবে। ক্যাথোডে কে যায়? প্লাস যায় না মাইনাস যায়? ক্যাথোডটা কি বলতো, প্লাস না মাইনাস? ক্যাথোড হলো মাইনাস, তাহলে এখানে ক্যাথোড যদি মাইনাস হয় তাহলে প্লাসটা ওখানে যাবে, L+3। এখান থেকে কি করবে, তিনটে ইলেকট্রন কি করবে, ও গ্রহণ করবে। ওর কাছে তিনটে ইলেকট্রন শর্ট আছে, ও গ্রহণ করবে, গ্রহণ করে কি অ্যালুমিনিয়াম তৈরি করবে। এটাই হলো কি ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে। L3+ মানে ওর কাছে কি তিনটে ইলেকট্রন শর্ট আছে, এবার ও কি করবে, তিনটে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে ইলেকট্রন L তৈরি করবে। এটা হলো কি ক্যাথোড বিক্রিয়া। এই বিক্রিয়াটা লিখবি। আচ্ছা নেক্সট, পিতলের উপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। রূপো হলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। দুইটা মনে রাখবে, রূপোর জন্য পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, সোনার জন্য পটাশিয়াম অরোসায়ানাইড। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলে, ঠিক আছে। 100% ওলিয়ামকে সালফান বলা হয়। পরের কোশ্চেন, স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যামোনিয়া। এটা মনে রাখবে, হ্যাঁ, এটাকে উত্তর কি হবে, অ্যামোনিয়া, NH3। শীতলীকরণে কাজে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় কেন? আমাদের যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার কি বলে গলনাঙ্কটা কত হয়, -77°C। অ্যামোনিয়াকে যদি আমি তরলে পরিণত করি প্রায় -34°C, গলনাঙ্ক 34°, স্ফুটনাঙ্ক কত হয় মাইনাস, গলনাঙ্কের মান কত, তরল মানে অ্যামোনিয়ার গলনাঙ্কের মান কত আর স্ফুটনাঙ্কের মান কত? না, অ্যামোনিয়াকে একটা গ্যাস, সাধারণ তাপমাত্রা গ্যাস, এবার ওকে তরলে পরিণত করতে গেলে -34, যতদূর সময় আমার মনে পড়ছে 34 কি 33, মানে 30 থেকে 40 এর কাছাকাছি থাকে, এত ডিগ্রি তাপমাত্রা। আর যদি এটাকে আমি কঠিনে পরিণত করতে চাই তাহলে -77°C হয়, মানে 33 34 এরকম কাছাকাছি থাকে। তাহলে দেখ, তরল অ্যামোনিয়ার তাপমাত্রা কত থাকবে, -34 থেকে -77 এর মধ্যে থাকবে। কতটুকু থাকে, -34 থেকে -77। তাহলে অ্যামোনিয়া আছে, ও তরল অবস্থায় ওর তাপমাত্রা কত থেকে, -34 থেকে -77। কতটা ঠান্ডা থাকে, এত ঠান্ডা হওয়ার জন্য কি হয়, একে আমরা শীতলীকরণের কাজে ব্যবহার করি, মানে কোনো জিনিসকে ঠান্ডা করার কাজে। কোনো একটা জিনিস খুব গরম আছে, ওখানে যদি অ্যামোনিয়া ঢেলে দিই, তরল অ্যামোনিয়া কিন্তু, হ্যাঁ, তাহলে তার তাপমাত্রা তো -34°C থেকেও বেশি, মানে কম হবে, আরো -35 বা -40 যাবে। ওই জন্য কি এটাকে শীতলীকরণের কাজে ব্যবহার করা হয়। আচ্ছা গেল, IUPAC নাম লিখতে বলেছে, কি বলছে এখানে, দুইটা, CH3 CH2 CHO। আচ্ছা এখানে নামটা করতে গেলে আমাদের কি লিখে, প্রথমে কার্বন দেখতে হয়। আচ্ছা কয়টা কার্বন আছে, 3টে কার্বন। 3টে কার্বনের জন্য কি লিখতে হবে, প্রোপ। প্রোপ প্লাস এখানে দেখ সব এক বন্ধন আছে, এক বন্ধন থাকার জন্য কি হবে, N। আর আছে কি, CHO আছে, হ্যাঁ, CHO। আচ্ছা CHO থাকলে আমরা কি যুক্ত করি, L যুক্ত করি, তাহলে এটার নাম হবে কি, পয়রফলা অকার। এই যে প আছে, আচ্ছা পয়ের পর কি আছে, এ আছে, এ কিন্তু এতে আমরা কোন কার হয়, এতে একার হয়, এখানে এতে আমরা এখানে আকার দেবো, এটা বারবার বলি, এ হলে ওটা কি হবে, আকার হবে। তারপর এর পর কি দন্তন্য আছে, দন্তন্য পর কি জফলা আকার আছে, তাহলে এখানে জফলা আকার আল্লাহ হয়ে গেল কি প্রোপানেল, এটা নাম হবে, ঠিক আছে। আর পরেরটা কি আছে, আচ্ছা কার্বন আছে 3টা, আচ্ছা আমি ক্লিন করি আগে, হ্যাঁ, কার্বন আছে কয়টা, 3টা, মানে প্রোপ, ঠিক আছে। সবগুলো কি আছে, এক বন্ধন আছে, দেখ এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, তাহলে কি হবে N প্লাস এখানে কি আছে, CO। CO মানে কার্যকরী মূলক হচ্ছে CO, তাই CO কার্যকরী মূলকের জন্য নাম কি হয়, ওন হয়, ঠিক আছে, CO এর জন্য হয় ওন। তাহলে নাম কি হবে, পয়রফলা ওকার গেল, প আসলো। আচ্ছা এর জন্য আকার আসবে, দন্তন্য আসবে, ও এর জন্য কি ওকার, আবার দন্তন্য, নাম কি হবে, প্রোপানন, প্রোপানন, ঠিক আছে। এটা হয়ে গেল IUPAC নাম। টেফলনের মনোমার কি, টেট্রাফ্লুরোইথিলিন, এটা না, টেট্রাফ্লুরোইথিলিন। এটা থেকে আমাদের F2C CF2, ঠিক আছে। এটা হলো আমাদের কি মনোমারের নাম, এটা মনোমারের সংকেতটা। আর এটা নাম কি, টেট্রাফ্লুরোইথিলিন। এগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে। এই যে আমাদের 3টে পড়েছি না, একটা কি পলিথিন, PVC আর টেফনল, এই 3টার যে মনোমারের নাম, মনোমারের সংকেত একটি করে ব্যবহার,
অবশ্যই ভালো করে মনে রাখবি, যে কোনো জিজ্ঞেস করতে পারে। একটা তো আমার তো মনে হয় একটা যে কোনো তো জিজ্ঞেস করবে। তখন এখানে টেফলন বলেছে, তোদের হয়তো পলিথিন দিতে পারে, বিশেষ পিভিসি দিতে পারে। অবশ্যই একটা করে ব্যবহার মনে রাখবি, একটা করে মনোমারের নাম, মনোমারের সংকেত, এই তিনটে জিনিস মনে রাখবি। যেমন দেখ পরেরটাতে বলেছে পিভিসির একটি ব্যবহার লেখো, একই একসাথে দিয়ে দিছে। পিভিসির ব্যবহার কি করা হয়? আমাদের যে এই যে পাইপ যে আছে, পাইপগুলো তৈরি করতে পিভিসি ব্যবহার করা হয়। জলের পাইপগুলো হয় না, জলের পাইপ তৈরিতে পিভিসি ব্যবহার করা হয়। গেল, তাহলে এই আমাদের সেটটাও কমপ্লিট হলো। কারো কোনো সমস্যা আছে এখান থেকে? আচ্ছা, আমরা তাহলে পরেরটা শুরু করি। হ্যাঁ, একটা কি চলে গেল নাকি? এইটা চলে গেল না, এটা হয়ে গেল না? আচ্ছা, ডি, এটাই করব। তাহলে দেখো পরের, হ্যাঁ পরের সেটটা এটাই করবে, এটা করে আজকে তোমাদের জন্য আজকে এটুকুই থাকবে। কি বলছে দেখো, প্রথম থেকে দেখো, একটু স্পিডে করি। হ্যাঁ, আগেটা একটু স্লো স্লো গেলাম, এবার বেশি ডিটেলসে যাবো না, কারণ জিনিসগুলো আমরা অনেকবার একই জিনিস দেখেছি। তো একই জিনিস বারবার না দেখে জাস্ট উত্তরগুলো দেখো। এবার তোমাদের কি হবে বলো তো, একই কোশ্চেন যখন বারবার দেখবে, যারা মুখস্থ করানো এখনো তাদেরও জিনিসটা মুখস্থ হয়ে যাবে। যখন বারবার দেখছো যে প্রধান গ্রিনহাউস গ্যাস কি, CO2, এটা তুমি আগে যদি না পড়ে থাকো, এতবার দেখছো এখানে যে তোমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। তাহলে দেখো, হ্যাঁ প্রথমে আছে কি প্রাকৃতিক সৌরপর্দা। প্রাকৃতিক সৌরপর্দা হলো কে? ওজোন, ওজোন স্তর। ওজোন স্তরে কে থেকে ওজোন থাকে, তাহলে উত্তর হবে কি ওজোন। 2 নম্বর হচ্ছে কি নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ বনাম গ্যাসের আয়তন, মানে পিভি লেখচিত্র কেমন হবে। বলছে এদের মধ্যে কোনটা পিভি লেখচিত্র। আমরা জানি পিভি লেখচিত্রটা কি এরকম হয়, এরকম হয় পিভি লেখচিত্র। সমপরাবৃত্তাকার বলা হয় এটাকে, কি বলা হয়? সমপরাবৃত্তাকার। তাহলে এটা উত্তর হবে কি ডি নাম্বার। পরের কোশ্চেন, এনটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? আচ্ছা, মোল সংখ্যা বের করতে গেলে কি আমরা কি করে বের করব? আচ্ছা, 22.4 লিটার হলে কত মোল হয়? 1 মোল হয়। আচ্ছা, তার মানে 1 লিটার হলে কত হবে? 1/22.4, তাই তো? এখানে বলেছে 5 লিটার, 5 লিটার হলে কত হবে? 1/22.4 ইন্টু 5। তাহলে 5কে 22.4 দিয়ে ভাগ করো, ঠিক আছে? কত আসবে? কত আসবে? 0.2522। আচ্ছা, এইটা তাহলে 0.22 আসবে। যদি 5কে যদি 22.4 দিয়ে ভাগ করি, উত্তর আসবে আমার কত? 0.22। আচ্ছা, পরে কোশ্চেন বলছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হয়? এবার আমরা কি জানি, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আচ্ছা, তাহলে আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর গামা মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আলফার মান কোনটা বলেছে? আলফা সমান কি বিটা বাই 2 হয়। তাহলে এখানে দেখো বিটা বাই 2 কোথায় আছে, এই যে বিটা বাই 2। আলফা সমান কত বলেছে? আলফা সমান বিটা বাই 2 হয়, তাহলে এটা হলো বিটা বাই 2। তারপর বলছে নক্ষত্র ঝিকমিক করার কারণ কি? বলছে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, না আলোর বিক্ষেপণ, এটা বলেছে। ঠিক আছে, দেখো আলো যখন নক্ষত্র থেকে পৃথিবীতে আসে, নক্ষত্র থেকে যখন পৃথিবীতে আসে, মাঝখানে কে পড়ে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে, না বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরে কি হয়, ঘনত্বটা আলাদা হয়। বিভিন্ন মানে এক একটা জায়গায় আমরা জানি যে ট্রোপোস্ফিয়ারে যে বায়ুমণ্ডলের ঘনত্ব থাকে বা গাঢ়ত্ব থাকে, স্ট্রাটোস্ফিয়ারে অনেক কমে যায়। এমনকি একদম মাথায় যে আছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার, সেখানে তো প্রায় বায়ু নেই বললেই চলে। তো বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যখন আসে, তার মানে কি ঘনত্ব কম বেশি হওয়া মানে কি হয়, প্রতিসরাঙ্কের মানটা কম বেশি হয়। ঘনত্ব আলাদা হলে কি প্রতিসরাঙ্ক আলাদা হবে। তো যখন প্রতিসরণ হবে ওদের মধ্য দিয়ে, তখন কি আলোটা বেঁকে বুকে আসবে। এই যে বারবার একবার এদিকে বাঁকবে একবার এদিকে বাঁকবে, ওই জন্য আমরা যখন মানে নক্ষত্রটাকে দেখি বা তারাটাকে দেখি, তারাটা কি একবার মানে বন্ধ হয়ে যায়, একবার চালু, একবার বন্ধ একবার চালু, টিম টিম করে আর কি, বা মিট মিট করে। এই যে মিট মিট করে, এটার কারণ এটাই যে ওই যে বেঁকে বেঁকে আসে না, আমাদের চোখে যে বাঁকাটা বেশি ধরতে পারে না, একবার দেখতে পায় একবার দেখতে পায় না। ওই জন্য মনে হয় কি ওটা জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে, কিন্তু ওটা কি সবসময় জ্বলেই আসে, কিন্তু নিভে নাই। তো মানে এটা কি হবে, আলোর প্রতিসরণ, এটা বলবি। ঠিক আছে, আলোর প্রতিসরণ হয় দেখেই আমাদের তারাটাকে আমরা কি মিট মিট করতে দেখি। পরে কোশ্চেন, 24 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, আমরা জানি ফোকাস দৈর্ঘ্য কোনোদিনও পাল্টায় না। ঠিক আছে, জলে দ্রবীভূত করি আর ইসে করি, তাহলে কত হবে? 24 হবে। তাহলে দেখ তোদের ব্রেনটাকে একটু ডাইভার্ট করার জন্য কি করে ঘুরে ফিরে দেয়, এখানে মিউ এর মান আবার দিয়ে রাখছে।
তোদের মনে হবে মিউ দিয়ে রাখছে, তার মানে অঙ্ক করতে হবে, কিন্তু এখানে অঙ্কটা আমার কিছুই নেই, এটা পাল্টায় না বাস। তাহলে 24 ছিল 24 থাকবে। 7 নম্বর, হ্যাঁ, জল পরিশোধনের জন্য ব্যবহার করা হয়, ক্লাস 9-এ পড়েছিস। আর্সেনিক মুক্তি, আর্সেনিক যুক্ত জলকে পরিশোধন করার জন্য আমরা কি করি? আচ্ছা, তোরা তো আমার কাছে ক্লাস 9 পড়িস নাই, আমি তোদেরকে আবার জিজ্ঞেস করছি, কারণ এর আগে 9-এর ব্যাচটাকে পড়িয়েছি, তো আমি বললাম ওদের জানিয়ে দিছি, তোরাও জানিস। তো আর্সেনিক মুক্ত জল দূষণ যে আছে, মানে আর্সেনিক যুক্ত জল, সেটাকে পরিষ্কার করার জন্য আমরা কি ইউভি রশ্মি ব্যবহার করি, অতিবেগুনি রশ্মি ব্যবহার করি, ঠিক আছে? কি করে করা হয় সেটা ক্লাস 9-এ বোঝানো উচিত ছিল, এখন তার বোঝাবো না, গেল। তাহলে এটা কি হবে? অতিবেগুনি রশ্মি। আচ্ছা, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ কত হবে? ঠিক আছে, এটা আমাদের জুলের সূত্র, H = I²R T, এটা ছিল সূত্র। এবার কি দ্বিগুণ করেছে বলতো? বিভব পার্থক্য। এখানে বিভব পার্থক্য কোথায় আমরা সম্পর্ক পাবো? বিভব পার্থক্য দেখে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, পাচ্ছি এখানে কোথাও সূত্রের মধ্যে, কিন্তু এখানে আমাদের বলেছে বিভব পার্থক্য 3 গুণ করছে। এবার তার মানে আমাদের কি করব? আচ্ছা, আই মানে কি বলতো? V/R, হয়তো নাকি আই সমান সমান V/R। তাহলে আমি এখানে কি যদি V/R লিখি, তাহলে আই এর জায়গায় কি V²/R² ইন্টু আর লিখতে পারি। তাহলে এখানে ইন্টু টি, তাহলে এখানে একটা আর একটা কাটা যাবে, তাহলে কি হবে? V²T/R। আচ্ছা, এটা যদি 3 গুণ করি তাহলে ওটা কি হবে? ভি যদি আমি 3 গুণ করি, তাহলে স্কোয়ার আছে, 3-এর স্কোয়ার কত হয়? 9, তাহলে এখানে কত গুণ হবে? 9 গুণ। এটা ঠিক আছে। পরের কোশ্চেন দেখ, সুইচকে যুক্ত করা হয়, সুইচকে কার সাথে যুক্ত করা হয়? মনে রাখবি লাইট তারের সাথে। সুইচ যদি লাইট তারের সাথে না করে যদি নিউট্রাল তারের সাথে করা হয়, নিউট্রাল তার আমাদের আলো জ্বালাবে না, নিউট্রাল তার দিয়ে শুধু কারেন্টটা ফেরত যায়, আসে কার মধ্যে দিয়ে? লাইট তারের মধ্যে দিয়ে। সেখানে আমরা সুইচ দিয়ে দিই, আমরা এই যে সুইচ এখানে দিব, এটা সুইচ, হ্যাঁ। তাহলে এখানে যদি একটা বাল্বও লাগাই, সেটা কি এখানে সুইচটা অন করলে জ্বলবে, অফ করে দিলে বন্ধ হয়ে যাবে। এবার যদি নিউট্রাল তারের মধ্যে লাগাই না, কোনো লাভ নেই, নিউট্রাল তারের মধ্যে সুইচ লাগালে কোনো লাভ নেই, সুইচ টিপলেও বন্ধ হবে না। এই তার থেকে তো কারেন্ট যাবে, তো কারেন্ট তো চলতেই আছে। এবার যদি তুই এখানে লাগাইস, এখানে বন্ধ হয়ে তোর লাভ কি? কারেন্টটা যাবে না এখান থেকে ফেরত, কিন্তু কারেন্ট আলটিমেট যাচ্ছে ওর মধ্যে। তো আমরা কোথায় লাগাই? অবশ্যই কিন্তু আমরা দুই জায়গাতে লাগাই। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যেগুলো ইউজ করি সেখানে কি দুই জায়গাতেই আমাদের সেটা লাগাই, কিন্তু অ্যাকচুয়ালি মেইন কোথায় লাগানো হয়? লাইট তারের মধ্যে, এটা মনে রাখিস। আচ্ছা, কথা বলিস না পিছনে। কোশ্চিন দেখ, হ্যাঁ, পরে কোশ্চিনটা কোনটি পর্যায়গত ধর্ম নয়? এই যে 4টা ধর্ম বলেছে, এদের মধ্যে কোনটা পর্যায়গত ধর্ম নয় বলেছে, ঠিক আছে? কি কি আছে অপশনে? কি কি বলেছে দেখ, হ্যাঁ, পর্যায়গত ধর্ম নয় বলছে পারমাণবিক ক্রমাঙ্ক, এটা অবশ্যই পর্যায়গত ধর্ম। আমরা দেখি একটা পর্যায়ে পরপর যখন যাই তাদের পারমাণবিক ক্রমাঙ্কটা এক এক করে বাড়ে। তারপর বলেছে কি আয়নন বিভব, এটা তো আমরা পড়েছি, পর্যায়গত ধর্মের মধ্যে আয়নন বিভবটা আমরা পড়েছি, তাহলে এটা অবশ্যই পর্যায়গত ধর্ম। পারমাণবিক গুরুত্ব, আর একটা বলেছে কি তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা আমরা পড়েছি, যেটা কি পর্যায়গত ধর্ম। তা আমাদের উত্তর হবে কি পারমাণবিক গুরুত্ব। পারমাণবিক গুরুত্ব কি পর্যায় পরপর বাড়ে বা কমে না? যে কোনো হতে পারে, কোনো সময় বেড়ে যায়, কোনো সময় কমে যায়, তাহলে উত্তর হবে কি পারমাণবিক গুরুত্ব। এছাড়া তোমরা যেটা মনে রাখবে পর্যায়গত ধর্ম নয়, এই কোশ্চেনটা বারবার আসে, তো একটা পারমাণবিক গুরুত্ব এখানে আছে, এছাড়াও কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, তেজস্ক্রিয়তা। এগুলো হলো পর্যায়গত ধর্ম নয়। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবে, হ্যাঁ, যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তেজস্ক্রিয়তা, এগুলো হলো কি কোনো পর্যায়গত ধর্ম নয়। পরীক্ষা যখন দেবে এইগুলোর মধ্যে যেটা দেখবে সেটা রাইট হবে। আচ্ছা, পরে কোশ্চেন, হ্যাঁ, কত নম্বর? আচ্ছা, কোন যৌগে ধাতব আয়নে অষ্টক পূর্ণ সম্ভব হয় না? মানে এখানে অষ্টক পূর্ণ হবে না, কে হবে? আমরা এই যে এটা হবে, আমরা জানি অষ্টক নীতি মান্য করে না কে? LiH। অবশ্যই মনে রাখবে অষ্টক নীতি মান্য করে না LiH, লিথিয়াম হাইড্রাইড। আচ্ছা, জলের দ্রবীভূত অবস্থায় H2SO4, KOH, NaCl এবং CH3COH, বলছে এদের মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? মৃদু কি হয়? অবশ্যই এটা হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো কি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ, এটা মুখস্থ রাখিস, হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড। তারপর বলছে কি NaOH মিশ্রিত সোডিয়াম নাইট্রোপ্রোসেট দ্রবণে H2S গ্যাস। এর আগের সেটও এই কোশ্চেনটা দেখলাম, যে সোডিয়াম নাইট্রোপ্রোসেট দ্রবণে H2S গ্যাস যুক্ত করলে যৌগটার বর্ণ কি হয়? সেখানেও দেখেছি বেগুনি,
এখানে হবে কি বেগুনি। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে নিচের কোনটি কোপারের আকরিক? কোপারের আকরিক কে? এখানে গ্যালানা বলেছে, এটা হবে না। হেমাটাইট, এটা তো লোহা। বক্সাইট, এক মিনিট দ্বারা। আচ্ছা, বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক, এটা হবে না। চ্যালকোপাইরেটিস, এটা হবে কি আমাদের কোপারের আকরিক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি লোহার, এটা হচ্ছে কার, এটা কার, অ্যালুমিনিয়াম। মনে রাখবে বক্সাইট হলো কার, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম বক্সাইট। আর এখানে কোপার বলেছে, কোপার হবে কি চ্যালকোপাইরেটিস। ক্লিয়ার? পরে কোশ্চেন, হ্যাঁ, বলছে একই শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য। এই কোশ্চেনে বারবার আসে, তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। সমগণীয় শ্রেণীর যে পরপর দুইটা যৌগ আছে তাদের মধ্যে কিসের পার্থক্য থাকে? CH2। এটা অবশ্যই মনে রাখবে, এই কোশ্চেনটাও আসে যে সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে কিসের পার্থক্য থাকে। উত্তর হবে কি CH2। আচ্ছা, সি এর পারমাণবিক ভর কত হয়? 12। এইচ এর কত? 1। 1 মানে দুইটা আছে, 2 হবে। 12 প্লাস 2 কত হবে? 14। যদি এইভাবে বলে তাহলে উত্তর হবে 14। আর যদি অনেক সময় এই নামটাই দেয় CH2। ঠিক আছে, খুব ভালো করে পড়বে, খুব চান্স আছে আসার এই কোশ্চেনটা। সমগণীয় শ্রেণী, হ্যাঁ। এখান থেকে আমাদের তাহলে সঠিক উত্তরগুলো শেষ হলো। এবার আমরা 1 নম্বরের কোশ্চেনগুলো দেখব। তোমরা এটা পাশে লিখে নিতে পারো, উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো। 1 নম্বর কোশ্চেন বলছে বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় সৃষ্টি হয়? আমরা জানি প্রথম স্তর ট্রপোস্ফিয়ার। আগুনে বরফ কাকে বলে? মিথেন হাইড্রেট। হয়ে গেল। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম লেখো যার পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, CFC। আচ্ছা, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম কি? CO2। আচ্ছা, এর মানে কি সবচেয়ে বেশি খতরনাক CO2? CFC। কেন CFC? ওজোন স্তর ধ্বংস করার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে CFCটা আছে না, একটা কার্বন ডাইঅক্সাইড অণু যেই পরিমাণ তাপমাত্রা বাড়ায়, একটা CFC অণু তার থেকে 10,000 গুণ বেশি তাপমাত্রা বাড়ায়। কিন্তু সমস্যা হলো কি, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেখানে CO2 অনেক বেশি থাকে, CFC খুব কম থাকে। এই জন্য কি CO2-র ভূমিকাটা বেশি হয়ে যায়। সাপোজ এখানে তোরা আছে, একজন খুব মানে শক্তি আছে, সে খুব মারামারি করতে পারে, প্রচুর শক্তি, একজনে কি 10 জনকে মেরে ফেলতে পারে এখানে। এবার তোরা কি করলি, বাকি যে এখানে ধর 50 জন স্টুডেন্ট আছিস, বাকি 49 জন একদিকে চলে গেলি, ওকে একা ফেলে দিলি। এবার তোরা যখন 49 জন মিলে ওকে মারামারি করবি, বলতে কে জিতবে? 49 জন মিলে ওকে মারছিস, ও একা 10 জনকে মারতে পারে, তোরা দিকে 49 জন এক সাইডে চলে গেছিস আর ও একা দিকে পড়ে গেছে, তাহলে যখন মারামারি যদি হয় কে জিতবে? 49। এই 10 জনকে মারবে, তোরা একে মেরে দিবি, ঝামেলা শেষ। বাকি তো 39 জন বেঁচে যাবে নাকি? এই হলো ব্যাপার। CFC কিন্তু একাই কিন্তু 10,000 গুণ বেশি ক্ষমতা ওর, কিন্তু কি এত বেশি পরিমাণে CO2 থাকে যে ওদের যখন সবগুলো 1 টাকা 2 টাকা করে জোরে করতে করতে একটা অনেক টাকা হয়ে যায়, এই 10,000 টাকা কিছু শর্ট পড়ে যায় তখন। তো ওই জন্যই আবার তার উপরে কি এখন CFC ওই জন্য ব্যান করে দিয়েছে। যদি কোনোদিন বাতাসে CFC প্রচুর হারে বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রচুর CO2 কি সমস্যা করে, তার থেকে বেশি সমস্যা CFC করবে। ওই জন্য কি এখন CFC আমাদের ইন্ডিয়াতে তো ব্যান, ইন্ডিয়াতে কোনো কারখানা CFC ইউজ করতে পারবে না, পারমিশন নিয়ে করতে হবে। ঠিক আছে, সরকারের পারমিশন নিয়ে তারপর CFC ইউজ করতে পারবে, তাছাড়া পারবে না। যেমন আগে ফ্রিজ যেগুলো মানে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলোতে কি CFC ব্যবহার করা হতো, এখন সেটা কি বন্ধ করে দিয়েছে সরকার থেকে। ক্লিয়ার? আচ্ছা, পরে কোশ্চেন, হ্যাঁ, এটা গেল। তাহলে এটা কি CO2 লিখতে পারো, বাকি যা কিছু আছে লিখে দিও। চার্লস বয়েলের সূত্রে সাধারণ ধ্রুবক ভর, এটা হবে কি ভর। বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন O2 ও CO2 গ্যাসের পরমাণু সংখ্যা সমান। ঠিক না ভুল? বলছে একই চাপ ও উষ্ণতায় O2 এবং CO2 গ্যাসের পরমাণু সংখ্যা সমান বলেছে। ঠিক না ভুল? এটা ভুল, কারণ কি অ্যাভোগাড্রোর প্রকল্প বলেছিল কি অণু সংখ্যা সমান থাকবে, পরমাণু সংখ্যা সমান হবে না। ঠিক আছে, কি হবে? অণু সংখ্যা সমান হবে। ক্লিয়ার? পরে কোশ্চেন, কোন পদার্থের একটি মাত্র প্রসারণ গুণাঙ্ক আছে? কি হবে? তরল পদার্থ, হ্যাঁ তরল। এটা উত্তর কি হবে? তরল, তরল বা গ্যাসীয়। আচ্ছা, পরে কোশ্চেন, হ্যাঁ, বলছে এসআই পদ্ধতিতে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? একক কি আমরা জানি K⁻⁻1। এসআইতে হয় কি K⁻⁻1। গেল। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু। ঠিক আছে, পরে কোশ্চেন কি রৈখিক বিবর্ধন একক কি? কি হবে? হ্যাঁ, এটা কোনো একক বিহীন, এটা হবে কি একক বিহীন, একক বিহীন। গেল। তারপর বলছে কি একটি অহমীয়, মানে অহমীয় না এরকম পরিবাহীর নাম লিখতে বলেছে। কি হবে?
জার্মেনিয়াম সিলিকন, এটা হবে জার্মেনিয়াম হতে পারে, সিলিকন হতে পারে, এগুলো ঠিক আছে। তার বলছে তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল, হ্যাঁ এটা একক হবে কি বেকারেল, বি কিউ, বেকারেল, বি কিউ মানে বেকারেল। পরে কোশ্চেন কি বাল্যচক্রে এসি প্রয়োগ করলে কি ঘটবে? বাল্যচক্রে ঘূর্ণন হবে না। কেন হবে না? কারণ এসি কি হয়, একবার এদিক বরাবর যায় একবার এদিক বরাবর যায়, ফলে কি হয় মানে আমাদের যে চক্রটার উপর একবার এদিকে বল কাজ করবে একবার এদিকে, প্রত্যেক সেকেন্ডে 50 বার। কত মানে একটা যে এসি তার যে ডিরেকশনটা এক সেকেন্ডে কতবার চেঞ্জ হয়, আমাদের এখানে যেগুলো ইউজ করি সেটা 100 বার চেঞ্জ হয়, 50 হার্টজ কম্পাঙ্ক থাকে, মানে 100 বার চেঞ্জ হয়। তাহলে এক সেকেন্ডে 100 বার এদিকে এদিক করে, ওকে ঘুরতে পারবো, তো টাইমই পাবে না ঘোরার, এদিকে একবার বল পাবে একবার এদিকে বল পাবে, ও ঘুরবেই না, ঠিক আছে। লেকিন উত্তরটা কি লিখবো, বাল্যচক্রের ঘূর্ণন হবে না, ক্লিয়ার। পরে কোশ্চিন, হ্যাঁ বাম দিকের সঙ্গে ডান দিক, বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা কি ম্যাগনেসিয়াম হবে, 12 নম্বরে আছে না, এমজি 12 নম্বরে থাকে, 2 আর 2 2 নম্বর, ঠিক আছে। পরে কোশ্চিন কাঁসা, কাঁসাকে কোপার আর টিন মিশিয়ে কাঁসা তৈরি করা হয়, সিইউ প্লাস এসএন মানে কোপার আর টিন মিশিয়ে কাঁসা তৈরি হয়। তারপর বলছে কি, আচ্ছা নাম্বারগুলো করে দেই, এটা হবে কি আমাদের 1 নাম্বার, এটা হবে কি 2 নাম্বার। আচ্ছা বলছে পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, NH4Cl। আচ্ছা অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, 4 নাম্বার, এই হয়ে গেল, ঠিক আছে। তারপর বলছে কি ক্যালসিয়াম অক্সাইড অণুর লুইস ডট, এটা লুইস ডট হয় না, হ্যাঁ এটা ইলেকট্রন ডট হয়, যারা আয়নীয় যৌগ তাদের কি হয় ইলেকট্রন ডট গঠন চিত্র। তো ইলেকট্রন ডট গঠন চিত্র আঁকা মানে আমরা তো অনেকবার শিখেছি, ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও, এটা আঁকতে বলেছে, ঠিক আছে, এটা এঁকে নিও, হ্যাঁ। আচ্ছা এখানে থাকে কয়টা, ক্যালসিয়ামে কয়টা থাকে, 6টা থাকে, এর কাছে থাকে 2টা, এদেরকে দিয়ে দেয়, ঠিক আছে, এটা তৈরি হয়, এটা কি ইলেকট্রনের গঠন চিত্র। আচ্ছা অ্যানোড মাঠ কি, কোপার ধাতুর বিশুদ্ধকরণে, কোপার ধাতু বিশুদ্ধকরণে কি করা হয়, আমাদের যে অ্যানোডে বিভিন্ন রকম যে ধাতু আছে, ধাতুর একটা কি আবর্জনা জমা হয়, সেটা আবর্জনা বলছি ঠিক আছে, মাঠ মানে কি কাদা, একটা কাদা জমা হয়, যে কাদাটাকে আমরা কি বলি, একটা মসলিনের থলি লাগানো হয় দেখবি, সেই থলির মধ্যে কি বিভিন্ন রকম ধাতুগুলো এসে জমা হয়, এই যে ধাতুগুলো আছে সেখানে সোনা থাকে, পারদ থাকে, আমরা কাদা বলছি ঠিক আছে, কিন্তু সেখানে সোনা থাকে, রূপা থাকে, প্লাটিনাম থাকে, অনেক দামি দামি ধাতু থাকে, এটাকে বলা হচ্ছে অ্যানোড মাঠ। নাম কাদা কিন্তু অ্যাকচুয়ালি অনেক দামি জিনিস, ঠিক আছে, এটা গেল। তারপর বলছে কি তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তড়িৎ শক্তি, আমরা বাইরে থেকে যে ব্যাটারিটা দেই, ব্যাটারির শক্তি দিয়ে কি বিক্রিয়াটা হয়, ঠিক আছে। তারপর বলছে কি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত। এবার আমরা জানি ক্যাথোড আর ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কে তৈরি হয় হাইড্রোজেন, অ্যানোডে কে তৈরি হয় অক্সিজেন, এদের অনুপাত কত 2:1, এটা আমরা পড়েছি, হ্যাঁ যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, তাদের অনুপাত কত 2:1। তাহলে এ যদি 2 কেজি তৈরি হয়, এ কত কেজি 1 কেজি হয়, তাহলে এ যদি 11.2 হয় তাহলে এ কি হবে অর্ধেক হবে, 11.2 এর অর্ধেক হবে, ঠিক আছে, 11.2 এর অর্ধেক কত হবে 5.6 লিটার, এটা উত্তর কি হবে 5.6 লিটার হচ্ছে। আচ্ছা এখানে বলছে SO2 কে SO3 তে রূপান্তরের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী, এখানে বইয়ে বিভিন্ন রকম উত্তর আছে, আর মনে রাখবি তোরা V2O5 লিখবি, তোরা V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ক্লিয়ার, এটা উত্তর কি হবে V2O5। পরে কোশ্চেন, হ্যাঁ চ্যালকোজেন শব্দটির অর্থ কি, আমার এটা মনে নেই, দেখ তো কি আছে উত্তরে, কি বলছে এখানে আকরিক উৎপাদক, ঠিক আছে, এটা তাহলে তোরা মনে রাখিস, এটা কি হবে আকরিক উৎপাদক, আকরিক উৎপাদক। চ্যালকোজেন মৌলগুলো কোথায় থাকে বলতো 16 নং শ্রেণী, এটা মনে রাখিস, হ্যাঁ 16 নং শ্রেণীর যে মৌলগুলো আছে সেটাকে আমরা কি বলি চ্যালকোজেন মৌল বলি, তার অর্থ হচ্ছে কি আকরিক উৎপাদক। আচ্ছা পরে কোশ্চিন, এখানে বলছে যে অ্যাসিটিলিনের HCC বন্ধন কোণের মান কত, এটা উত্তর হবে 180 ডিগ্রি, মনে রেখো, হ্যাঁ 180 ডিগ্রি, আমরা দেখতেই পাচ্ছি তো এই যে HCCH, এই কোণটা কত হবে, HCC বলেছে না, HCC, আচ্ছা এই কোণটা, এই এদের মাঝখানে যে কোণটা কত হবে, অবশ্যই এক লাইনে আছে, এক লাইনে থাকে মানে কি সেটা কি 180 ডিগ্রি, এটা এইটাই হবে, ঠিক আছে। আচ্ছা পরে কোশ্চেন,
সরলতম অ্যালকিন, সরলতম অ্যালকিন মানে সরলতম অ্যালকিন, অ্যালকিন মানে কি দ্বিবন্ধন থাকবে। সবচেয়ে প্রথম যে দ্বিবন্ধনযুক্ত যৌগটার নাম কি এটাই বলেছে। তার অবশ্যই কার্বন 2তে থাকবে, এই যে দ্বিবন্ধন। আচ্ছা এর সঙ্গে তাহলে কি হবে, এদিকে 2টা হাইড্রোজেন, এর সঙ্গে 2টা হাইড্রোজেন, তাহলে এটা কি হবে ইথিলিন, এটার নাম হলো ইথিলিন। ঠিক আছে। আচ্ছা তোমাদের তাহলে আরো কিছু জিনিস মনে রাখবে, সরলতম অ্যালকেন যদি আসে তাহলে কি হবে মিথেন CH4। সরলতম অ্যালকেন কি মিথেন, সরলতম অ্যালকিন কি C2H4 বা ইথিলিন। ঠিক আছে। আর সরলতম অ্যালকান যদি আসে তাহলে কি হবে C2H2, যেটাকে আমরা বলি কি অ্যাসিটিলিন। তিনটাই মনে রাখবে। আচ্ছা পরে কোশ্চেন কি বলছে, একটি কৃত্রিম জৈব বিশ্লেষ্য পলিমারের নাম লেখো। পলি অ্যানহাইড্রাইট এরকম কিছু একটা নাম আছে দেখবে। হ্যাঁ এটা মনে রাখবে, এটা একটু মানে আমাদের যে বায়োডিগ্রেডেবল পলিমার যে আছে সেটা কি কৃত্রিম বলেছে। ঠিক আছে, সেটা তোমরা লিখবে। টেফোনোলেন মনোমারের নাম কি, এটা এর আগেও দেখলাম। টেফোনোলেন মনোমার কি হবে উত্তরটা, সংকেতটা কি হবে বলতো, এর আগেই দেখলাম তো। CF2 না F2C কোনটা আগে, প্রথমে কোনটা CF2 তারপর হ্যাঁ F2C এইভাবে লিখতে হবে, এটা হবে। ঠিক আছে, এটা হলো কি আমাদের, এটার নাম কি টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, হয়ে গেল মোটামুটি আমাদের এটা শেষ। যাই হোক তাহলে আমাদের আমাদের এই যে টেস্ট পেপার যে সলভিং করছি আমরা, সলভ করছি সেটার কি আমরা অনেকগুলো সেট দেখলাম, 6টা হয়ে 5টা 6টা হয়ে গেল। এভাবে আমরা পরবর্তী যেগুলো ক্লাস আছে কয়েকদিন এগুলোই করব। তো আজকে আমরা এখানে শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।